নমস্কার, গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস 2024 কেমন যাবে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, একটু গ্রহাবস্থান সংক্ষেপে বলি, ছোট্ট করে ভিডিওটা করব, সংক্ষেপে বলি, দিলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। মেষ রাশির ঘর, কার্পুরুষ চক্রে এই যে 1 নম্বর লেখা আছে, এটা মেষ রাশির ঘর। মেষের অধিপতি চতুর্থে অর্থাৎ মঙ্গল, চতুর্থে নিচস্থ অবস্থায় আছেন। দ্বিতীয় স্থানে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। তৃতীয় কেউ নেই, তৃতীয়ের অধিপতি অষ্টমে বুধ বসে আছেন। চতুর্থে এটা চন্দ্রের স্থান, চন্দ্র অহরহ পরিবর্তন করেন। এখানে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন। পঞ্চম অর্থাৎ সিংহ রাশির অধিপতি অষ্টমে বসে আছেন 16 তারিখ পর্যন্ত, তারপরে তিনি নবমে যাবেন। কেতু ষষ্ঠে বসে আছেন, ষষ্ঠের অধিপতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধ অষ্টমে। সপ্তম স্থানের অধিপতি শুক্র, তিনি বসে আছেন দশমে মকরে। এবং অষ্টমের অধিপতি মঙ্গল চতুর্থে নিচস্থ অবস্থায় আছেন। রবি বসে আছেন, বুধ বসে আছেন। এই মুহূর্তে 16 তারিখ পর্যন্ত থাকছেন রবি, তারপরে তিনি চলে যাচ্ছেন নবমে। নবমের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় বক্রী অবস্থায়। দশমের অধিপতি একাদশে শনি বসে আছেন, দশমে শুক্র বসে আছেন, শনি একাদশে, দ্বাদশে রাহু। এই হচ্ছে মূলত গ্রহস্থিতি ডিসেম্বর মাসে। এবারে আলোচনার বিষয় 1 নম্বর ঘর, 1 নম্বর লেখা আছে ওইখানে মেষ রাশিতে। 1 নম্বর থেকে আমরা সব সময় তনুস্থান বিচার করি। এক কথায় বলবো তনু অর্থাৎ শরীর কিন্তু আপনাদের ভালো থাকছে। এই রাশির অধিপতি তিনি চতুর্থে নিচস্থ অবস্থায় থাকছেন, কিন্তু কেন্দ্র। এক্ষেত্রে বলবো যে খুব একটা রোগ ব্যাধির ভয় থাকবে না, যেহেতু তিনি নিচস্থ অবস্থায় আছেন। কিছুটা এনার্জির অভাব ঘটবে, মন মানসিকতা বসবে না, কারণ শনির দৃষ্টি আছে আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশিতে, এবং রাহুর একটা দ্বাদশ দৃষ্টি আছে ওই রাশিতে। সুতরাং এর ফলাফল হচ্ছে কি না, আপনার মঙ্গল নিচস্থ, সুতরাং একটা হঠকারিতা এটা আপনার মধ্যে সৃষ্টি হবে, এবং সেখান থেকে আপনার একটা ছোটোখাটো অপমানিত হওয়ার যোগ দেখা যায়। সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এবং আমি যে খারাপগুলো বলবো এবং ভালোগুলো বলবো, দুটোই বলবো। কেউ যদি শুধু কেবলমাত্র ভালো শুনতে চান, পাবেন না আমার কাছে, কারণ আমি ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলি না, বাস্তব যেটা ঘটবে সেটুকুই বলি। খারাপটা খারাপ বলবো, ভালোটা ভালো বলবো। সেক্ষেত্রে বলি, শরীরের সেরকম কোনো সমস্যা নেই, তবে একটু হঠকারিতার কারণে অপমান অপদস্থ হওয়ার যোগ দেখা যায়। দ্বিতীয় বৃহস্পতি বসে আছেন ধনস্থানে, দ্বিতীয়ের অধিপতি দশমে। তো দ্বিতীয়ের অধিপতি কর্মস্থলে বসে আছেন, কর্মের দ্বারা একটা উপার্জন এবং সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি তিনি কিন্তু যেহেতু বসে আছেন দ্বিতীয় স্থলে, সেখানে দেখা যায় যে একটা সঞ্চয় যোগ, ব্যাংক ব্যালেন্স আপনাদের কিন্তু ভালো হবে এই ডিসেম্বর মাসে। এটা ভালো দেখাচ্ছে, অর্থাৎ অর্থ সঞ্চয় আপনাদের ভালো দেখাচ্ছে। তৃতীয় স্থান ভ্রাতা সহোদর যোগাযোগ ইত্যাদি বোঝায়, ওখান থেকে সহজ স্থান, তার অধিপতি এবং ষষ্ঠের অধিপতি হয়ে অষ্টমে বুধ। এটা কিন্তু দুটো উপচয় স্থানের অধিপতি হয়ে তিনি অষ্টমে গিয়ে একটা বিপরীত রাজযোগে আছেন। কিন্তু যেহেতু তিনি বক্রী অবস্থায় আছেন, সেক্ষেত্রে বলবো আপনারা একটু বাক্যটাকে সংযত করুন, বুদ্ধিটাকে কাজে লাগান, দিলে কিন্তু রাজযোগের ফলটা পাবেন। তবে 16 তারিখের পর কিন্তু আপনারা ভালো ফলপ্রাপ্তি আপনাদের ঘটবে। চতুর্থ সুখ স্বাচ্ছন্দ্য, মা, গৃহ, যানবাহন ইত্যাদি। আপনার রাশির অধিপতি চতুর্থে অর্থাৎ কেন্দ্রে বসে আছেন, সেক্ষেত্রে পারিবারিক যানবাহন ক্রয় হতে পারে, ভূমি ক্রয়ের যোগ হতে পারে। সেক্ষেত্রে বলবো কাগজপত্রটা একটু দেখে শুনে নেবেন, যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং রাহু দ্বাদশে আছেন, তিনি একটু ভ্রান্তি তৈরি করবেন, কোনো কোনো বিষয়ে ব্যয়ের ক্ষেত্রে ভ্রান্তি তৈরি করবেন। যাই হোক, এবারে বলবো পারিবারিক ছোটোখাটো সমস্যা থাকবে, ঝামেলা হবে, সেরকম বৃহত্তর কিছু দেখা যাচ্ছে না। এবং মায়ের শরীরও ভালো থাকবে, কিঞ্চিত হয়তো দেখা যাবে কিছু ক্ষেত্রে সামান্য কিছু রোগ ব্যাধির প্রকোপটা থাকতে পারে, সেক্ষেত্রে একটু মায়ের শরীরটাকে দেখিয়ে নেবেন। আদারওয়াইজ যে বিরাট কিছু খারাপ দেখা যাচ্ছে না। কিন্তু মঙ্গল যেহেতু বলি বারবার নিচস্থ অবস্থায় আছেন, একটু বাক্যটা সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন তো পরিজন আছেন,
তাদের সাথে কথাবার্তা বলার সময় একটু সংযত থাকুন। আর সব কিছু কিন্তু ভালোই দেখাচ্ছে। পঞ্চম খুব গুরুত্বপূর্ণ স্থান কোন, এখান থেকে প্রেম, শিক্ষা ইত্যাদি বিবেচনা করা হয়। প্রেমের ক্ষেত্রে বলি, এর যে অধিপতি এটা হচ্ছে অগ্নিতত্ত্বের, অগ্নিতত্ত্বের কারক হচ্ছে রবি, তিনি কিন্তু জলতত্ত্বে চলে এসেছেন 16 তারিখ অবধি। 16 তারিখের পর আবার তিনি চলে যাবেন। আপাতত 15-16 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে হঠকারিতা বর্জন করতে হবে। আপনার অনেক সন্দেহ তৈরি হতে পারে, আপনার অনেক প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে বলবো ত্রুটিটা কিন্তু আপনার পার্টনারের নয়, ত্রুটিটা আপনারই। সেক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে, তাতে কিন্তু প্রেমটা আপনার অনেক ভালো পরিণতি পাবে, না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনাটা প্রবল। এবার শিক্ষাক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্রে যেটুকু দেখা যাচ্ছে এখানে কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে একটা, সেক্ষেত্রে আপনার মধ্যে অলসতা ভাব আসতে পারে এবং অধিপতিও অষ্টমে চলে এসেছেন। 15 তারিখ শনি মার্গী হবেন, এদিকে 15 তারিখের পর রবি নবমে যাচ্ছেন, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত শিক্ষাক্ষেত্র কিন্তু আপনাদের সমস্যা করবে। আপনাদের কিন্তু কিছু যন্ত্রাংশ, শিক্ষার যে অনুষঙ্গ যন্ত্রাংশ, কেউ কেউ ল্যাপটপ ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, কেউ কেউ মোবাইল ব্যবহার করেন, সেগুলো কিন্তু একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আবার 15-16 তারিখের পর আপনাদের কিন্তু আবার মনঃসংযোগ মোটামুটি একটা ফিরে আসার সম্ভাবনা ভালো। যারা অ্যাডমিশন নিতে চাইছেন আমি বলবো 15-16 তারিখের পর ভালো ফল পাবেন। পরীক্ষায়ও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ওই 15 থেকে 16 তারিখ এটাকে আপনাকে একটু বের করে করতে হবে। হ্যাঁ, যাদের পরীক্ষা একদম সুনির্দিষ্ট সময়ে, সেক্ষেত্রে কিছু করার নেই, তবে কিছু উপায় বলে দেবো, সেগুলো অবলম্বন করবেন। ষষ্ঠ স্থান রিপুঋণ রোগ শত্রু, তার অধিপতি বুধ, বুধ কিন্তু বসে আছেন অষ্টমে। আমি বলছিলাম যে উপচয় স্থানের অধিপতি অষ্টমে বসছেন, এক প্রকার রাজ্য, কিন্তু তিনি যেহেতু বক্রী অবস্থায় আছেন সেক্ষেত্রে কিঞ্চিত লাঘব হলেও সেরকম কোনো শত্রুতা মাথা চাড়া দিতে পারবে না। তবে আপনি আপনার নিজের শত্রু হয়ে যেতে পারেন, যেহেতু বক্রী অবস্থায় আবার ফিরে এসছেন। বাক্যটাকে সংযত করুন, বুদ্ধিটাকে কাজে লাগান, বাকি সব ঠিক আছে। কারণ রবি যেহেতু আছেন 15-16 তারিখ পর্যন্ত এক প্রকার বুধাদিত্য যোগ, কিন্তু এখানে বুধাদিত্য যোগ সাধারণত মান্যতা পায় না। তথাপি বলবো বুধ এবং রবি যেহেতু এক জায়গায় আছেন, আপনার দেখা যাবে কর্মক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। তবে এগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ, অবশ্যই শুক্র বসে আছেন কর্মক্ষেত্র আলোচনায় যাব আমি, সেক্ষেত্রে আপনাকে বোঝাবো। এবারে নবমের ভাগ্যপতি দ্বিতীয়, তিনি নবম এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় আছেন, অর্থাৎ ভাগ্য আপনাকে অর্থ সঞ্চয় ক্ষেত্রে প্রচণ্ড সহযোগিতা করবে। সাথে কিন্তু কিঞ্চিত ব্যয় দেখা যায়, কিছু কিছু তীর্থ ভ্রমণ, কিছু উপাসনা ক্ষেত্রে বা কিছু ভ্রমণের ক্ষেত্রে আপনার একটা ব্যয়যোগ দেখা যাচ্ছে। সেখানে দেখা যায় ভাগ্যের সাথ কিন্তু আপনি পাবেন, এটুকু জোর গলায় বলা যায় যে আপনার ভাগ্য সাথ দেবে, আপনি উপার্জনও করবেন এবং কর্মের মাধ্যমে করবেন। কেন না, শুক্র সপ্তমের অধিপতিও, সপ্তম স্থান থেকে আমরা ব্যবসাটা বিচার করি মূলত, ব্যবসা এবং কাজ, কারণ কর্মের অধিপতি একাদশে অর্থাৎ শনিদেব, অর্থাৎ কর্ম করে আপনি ভালো উপার্জন করতে পারবেন এবং ব্যবসা যারা করছেন সেখান থেকেও আপনারা ভালো উপার্জন করতে পারবেন। অর্থাৎ এ মাসে মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন বা যারা কোনো চাকুরির সাথে যুক্ত বা স্বনিয়োজিত কর্মের সাথে যুক্ত, প্রত্যেকেই কিন্তু উপার্জন যোগ ভালো দেখা যাচ্ছে। অতএব উপার্জন আপনাদের হবে, কর্মক্ষেত্রেও ভালো দেখাচ্ছে এবং আপনার ব্যবসা ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। তবে 15 তারিখের আগে পর্যন্ত হ্যাঁ, বর্তমান যে শনির অবস্থান একাদশী আছেন সেক্ষেত্রে ভালো। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত যেহেতু আপনার রবি একটু ডিস্টারবেন্সে আছেন, সেক্ষেত্রে বলবো একটু কর্ম যারা করছেন সরকারি অফিসে তারা একটু সংযত থাকুন, কারণ আপনার পেছনে হালকা শত্রুতা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। একাদশে শনি কিন্তু ভালো ফল দেবেন, ভালো উপার্জন আপনাদের দেখাচ্ছে। আপনারা যেহেতু তিনি মার্গী হয়েছেন, আপনার যে ফেলে রাখা কাজগুলো বা কিছু বকেয়া টাকা পয়সা উদ্ধার হতে পারে এবং নতুন নতুন কাজের অর্ডার আসতে পারে, সেখান থেকে আপনি ব্যাপক উপার্জন করার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধি পাবে, ইতিপূর্বে আমি বলেছি। দ্বাদশে রাহু ব্যয় ক্ষেত্র, এখানে বলি একটু ভ্রমণ ক্ষেত্রও বলে। রাহু কিন্তু আপনাকে ভ্রমণ করাবে, একটু দূর জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু কাগজপত্রগুলো দেখে নেবেন। রাহু কিন্তু ভ্রমিত করে, যেরকম ভ্রমণ করায় সেখানে ভ্রমণে ভ্রমিত করায়, অর্থাৎ আপনাকে কাগজপত্র ভুলের জন্য একটু হ্যারাসমেন্ট দেবে এবং দেখা যাচ্ছে কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি জাতীয় জিনিসগুলো আপনাদের একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান
থাকতে হবে, জিনিসগুলোকে একটু চেক করে রাখতে হবে। এই ছিল ওভারঅল একটি আলোচনা। মোটামুটি আলোচনা থেকে এটুকু প্রকাশ পেল যে মঙ্গল, রবি এবং বুধ এই তিনটে গ্রহ কম বেশি করে একটু খারাপের প্রবণতায় থাকছেন কিছুদিন, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো মঙ্গল থাকছেন পুরো মাসটা জুড়ে, রবি থাকছেন 16 তারিখ পর্যন্ত জড়তত্ত্বে, এবং বুধ বক্রী অবস্থায় আছেন। আমি আপনাদের পরামর্শ দিই, আপনারা মঙ্গলের, রবির এবং বুধের এর স্তোত্রগুলো শুনুন বা পাঠ করুন বা শ্রবণ করুন, বা কবচ পাঠ করুন বা শ্রবণ করুন, এবং যারা দীক্ষিত তারা বীজ পাঠ বা শ্রবণ করুন। সূর্যকে একটু অর্ঘ্য দেন। আমারই চ্যানেলে সব দেওয়া আছে, গোস্বামী অ্যাস্ট্রোলজি। সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকটি কবচ পেয়ে যাবেন, বেশ কিছু স্তোত্র পাবেন, এবং সূর্যকে যে অর্ঘ্য দেবেন তার মন্ত্র তাও আমি বলে দিচ্ছি। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমস্তে সূর্যায় নম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তা গৃহাণার্ঘম দিবাকরম। তারপর প্রণাম করবেন। ওম নমঃ জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপে অং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। তো আমার পাত্রে জল, লাল ফুল নিয়ে সূর্যের দিকে মুখ করে আপনি অর্ঘ্য দেবেন। কিছু মন্ত্র যদি নাও বলতে পারেন, আপনি সূর্যের দিকে তাকিয়ে হে সূর্যদেব আমার এই প্রদত্ত অর্ঘ্য গ্রহণ করুন, এই বলে জলটি দান করুন, অর্পণ করুন, তাতে সুফল পাবেন। যাই হোক, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমারই চ্যানেলে কিন্তু সব কিছু পাবেন, সুতরাং চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখুন, গ্রহগুলি অহরহ পরিবর্তন করছে, আজ এটির প্রয়োজন, কালকে অন্যটির প্রয়োজন। এই গ্রহটি আজ আপনার খারাপ, কালকে অন্য গ্রহটি খারাপ হবে। সুতরাং এই যে স্তোত্র, কবচ, এগুলো কিন্তু জানার প্রয়োজন আছে, শোনার প্রয়োজন আছে। যেরকম কৃষ্ণ নাম শুনলেও পুণ্য হয় আর গাইলেও পুণ্য হয়, সেরকম আপনি যদি শোনেন তাতেও কিন্তু বেশ কিছুটা আপনার এই যে গ্রহদোষগুলো খণ্ডন হওয়ার সম্ভাবনা দেখা যায়। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।